হ্যালো হেক্সাবাসী, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য হেক্সা অনলাইন কলেজের পক্ষ থেকে যে ভিডিওটি নিয়ে আসছি হিসাব বিজ্ঞান অ্যাডমিশন পার্ট, তো সেটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি না দেখো তাহলে হচ্ছে খুবই মিস করবে। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যয় বিবরণীর একদম A to Z, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেভাবে আসে আর হচ্ছে বোর্ডে যেভাবে প্রশ্ন আসতে দেখা যায় সেগুলো নিয়ে একদম A থেকে Z পর্যন্ত আমরা সলিউশন করার চেষ্টা করব। সো যে না দেখবা অবশ্যই মিস করবে। আর ভিডিওটি দেখতে হলে অবশ্যই ভাইয়া যারা নতুন আছো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি শেয়ার করে তুমি তোমার বন্ধুদেরকে হেল্প করো, সাহায্য করো, তাতে সবাই উপকৃত হবে। ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী থেকে যেভাবে প্রশ্ন আসে, অর্থাৎ এইবার অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় যেভাবে লিখিত প্রশ্ন আসতে পারে, সেজন্যই আজকের আমার এই ক্লাসটি। তো আজকে খুব ভালো করে তোমরা দেখবে আমি লিখিত কিভাবে আসতে পারে এবং হচ্ছে কিভাবে এমসিকিউ এখান থেকে আসতে পারে সেগুলো দেখাবো। দেখানোর পর কিছু ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দিব, তোমরা সেগুলো সলভ করবে। ওকে, তাহলে একটু দেখো খুব ভালো করে, যদি আমরা খেয়াল করি উৎপাদন ব্যয় বিবরণী এরকম একটি ঘর তৈরি করতে হয় উৎপাদন ব্যয় বিবরণীতে। তো এরকম একটা ঘর তৈরি করবে। তৈরি করার পর তুমি যেই কাজটি করবে, প্রথমে সর্বপ্রথম যেই কাঁচামাল দেয়া আছে, অর্থাৎ কাঁচামালের প্রারম্ভিক মজুত পণ্য, সেটিকে আমরা বসিয়ে দিব। কাঁচামালের প্রারম্ভিক মজুত সেটি আমরা জানি, ঠিক আছে। এটার সাথে রাও মিলে যদি দেয়া থাকে কাঁচামাল ক্রয় অথবা শুধুমাত্র কাঁচামাল, তখন সেটাকে আমরা যোগ করে দিই। প্রত্যক্ষ খরচগুলোই যোগ করতে হয়। কাঁচামাল ক্রয় যোগ দিলাম। যোগ দেওয়ার পর তুমি যেটি করবে, আন্তঃপরিবহন জাহাজ ভাড়া শুল্ক এগুলো যদি থাকে তাহলে যোগ করবে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কিরকম ভাবে আসবে, ঠিক না? অ্যাডমিশন টেস্টে এত বড় প্রশ্ন আসবে না, খুবই ছোট ছোট লিখিত প্রশ্ন আসবে অথবা এমসিকিউ প্রশ্ন আসবে। তার জন্য তোমাকে বিস্তারিত শিখতে হবে। কাঁচামালের প্রারম্ভিক মজুত এর সাথে যদি কাঁচামাল ক্রয় এবং আন্তঃপরিবহন জাহাজ ভাড়া শুল্ক যোগ করি, তাহলে যেই ব্যয়টি পাওয়া যায় সেটিকে বলি আমরা ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়। আবার বলছি, তোমার প্রশ্ন কিন্তু এগুলোই আসবে, ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়, ঠিক আছে। তো দেখো প্রশ্ন আসতে পারে, যদি বলে ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় নির্ণয় করো, তাহলে হচ্ছে জাস্ট তুমি কি করবে, কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় এবং যদি আন্তঃপরিবহন জাহাজ ভাড়া ক্রয় পরিবহন শুল্ক থাকে তাহলে সেগুলোকে যোগ করবে। এই এতটুকু অংশ যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়, ঠিক আছে। তো টাকাগুলো এখানে বসিয়ে দিবে। এরপর এই ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় থেকে যদি আমরা সমাপনী কাঁচামাল, সমাপনী বলতে 31 তারিখের যে কাঁচামাল মজুদ থাকে সেটাকে বোঝানো হয়েছে, সমাপনী কাঁচামাল যদি বিয়োগ করি তাহলে আমরা যে টাকাটি পাই সেটিকে বলে থাকি আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ঠিক আছে। একটু কষ্ট করে লিখে রাখো, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমি আবার বলছি কোনটিকে কি বলে, দেখো যদি ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় থেকে সমাপনী কাঁচামাল বিয়োগ করা হয় তাহলে যে অঙ্কটি আমরা পাই সেটি হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এই অঙ্কটি, ঠিক আছে। তাহলে তোমরা একটু ভালোভাবে এইগুলো একটু দেখো যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ কি করলাম, এর সাথে কাঁচামাল ক্রয় যোগ দিলাম, আন্তঃপরিবহন জাহাজ ভাড়া শুল্ক যোগ দিলাম, পেলাম কি ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়। এই ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় থেকে যখনই আমরা সমাপনী কাঁচামাল বিয়োগ করলাম তখন পেলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয়। যদি ব্যবহৃত কাঁচামালের ব্যয় আসে তাহলে ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যদি আবার যোগ দেই প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম বলতে প্রত্যক্ষ মজুরিকে বোঝানো হয়। তো প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ। প্রত্যক্ষ অন্যান্য খরচ কিরকম হতে পারে, ডক চার্জ এগুলো কিন্তু প্রত্যক্ষ খরচ, আমদানি শুল্ক এগুলো কিন্তু প্রত্যক্ষ খরচ, বিশেষ কোনো খরচ যদি হয় সেটাও প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ শ্রম আর অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যদি আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যোগ করি তাহলে যে টাকাটি পাবো সেটিকে বলবো আমরা মুখ্য ব্যয়, ঠিক আছে। একটু কষ্ট করে লিখে রাখো ভাইয়া, এটাকে বলবো আমরা মুখ্য ব্যয়। তাহলে আশা করি তোমরা মুখ্য ব্যয় পর্যন্ত আসলে
অঙ্কটি দিতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি লিখিত প্রশ্ন আসে তাহলে বলতে পারে ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় নির্ণয় করো, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো, অথবা মুখ্য ব্যয় নির্ণয় করো। ঠিক আছে, এরপরে চলে যাই। এই মুখ্য ব্যয়ের সাথে যখন আমরা যোগ দিব কারখানা উপরিব্যয় অর্থাৎ কারখানা সংক্রান্ত খরচ, তখন যেটি পাবো সেটিকে বলবো আমরা, একটু কাজ আছে এখানে, ঠিক আছে, একটু পরে বলি, আবার বলছি, মুখ্য ব্যয়ের সাথে যখন কারখানা উপরিব্যয়গুলো যোগ দিব তখন যে টাকাটি পাবো সেটাকে বলবো আমরা উৎপাদন ব্যয়। ঠিক আছে, এই ছিল উৎপাদন ব্যয়, অথবা এটিকে বলে থাকি আমরা কারখানা ব্যয়। আবার বলছি, তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় এরকম এই উৎপাদন ব্যয় পর্যন্ত হচ্ছে প্রশ্ন আসতে দেখা যায়। তো মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ দিলে যেই টাকাটি পাওয়া যায় সেটিকে বলবো উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া কারখানা উপরিব্যয়ের মধ্যে কি কি এন্ট্রি অথবা কি কি দাখিল আসতে পারে? কারখানা শব্দ থাকলেই সেটা হচ্ছে আমার কারখানা উপরিব্যয়, যেমন কারখানা ভাড়া, কারখানা কর্মীর বেতন, তারপরে যন্ত্রপাতির অবচয়। যন্ত্র হচ্ছে কারখানা, ঠিক আছে, কারখানা সংক্রান্ত, সেজন্য যন্ত্রপাতির অবচয়টাকে আমরা কারখানা উপরিব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। ঠিক আছে, কারণ যন্ত্র ছাড়া কারখানা চলবে না। তো এরকম কারখানা ভাড়া, কারখানা কর্মচারীর বেতন, কারখানা কর্মীর কমিশন, তারপরে তোমার আরো অনেক কিছু থাকতে পারে, যন্ত্রপাতির অবচয়, এগুলো হচ্ছে কি আমার কারখানা সংক্রান্ত ব্যয়। এই কারখানা সংক্রান্ত ব্যয়গুলোকে আমরা এখানে মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে যেই ব্যয়টি পেয়ে থাকি সেটার নামই হচ্ছে উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়। ঠিক আছে, তো আমরা এটি বসিয়ে দিলাম কারখানা ব্যয়। এরপর এই কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয় থেকে যদি আমরা প্রারম্ভিক চলতি কার্য, এই চলতি কার্য বলতে আমি বুঝিয়ে দিচ্ছি, প্রারম্ভিক চলতি কার্য হচ্ছে আধা তৈরি পণ্যের মজুত। কি বললাম ভাইয়া? আধা তৈরি পণ্যের মজুত। যেমন এটা হচ্ছে একটা মার্কার, এখন এক পক্ষ হচ্ছে যা শুধুমাত্র যদি আমি তোমার এই নেপটা তৈরি করি যা শুধুমাত্র, অর্থাৎ মুখা যেটাকে বলে থাকি, তো এটা যদি তৈরি করি তাহলে এটা কিন্তু হবে আমার আধা তৈরি পণ্যের মজুত। অর্থাৎ এই ন্যাপগুলো তৈরি করে আমি যদি আমার কারখানায় স্টক রাখি তখন সেটাকে বলবো আধা তৈরি পণ্যের মজুত, কারণ এটা এখনো কি আমার সম্পূর্ণ পণ্যে তৈরি হয়নি, এটাও কিন্তু আধা তৈরি। ঠিক আছে, কারণ এটাও সম্পূর্ণ পণ্য তৈরি হয়নি। তো এই যে আধা তৈরি পণ্যের মজুত সেটাকে বলে থাকি আমরা চলতি কার্যের মজুত। তো যোগ হবে প্রারম্ভিক চলতি কার্য আর মাইনাস হবে সমাপনী চলতি কার্য। আবার বলছি, উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়ের সাথে যোগ হয় প্রারম্ভিক চলতি কার্যের মজুত অথবা আধা তৈরি পণ্যের মজুত অথবা অর্ধ তৈরি পণ্যের মজুত, আর এখান থেকে বিয়োগ হয় সমাপনী চলতি কার্যের মজুত অথবা সমাপনী অর্ধ তৈরি পণ্যের মজুত। তো এগুলো হচ্ছে বিয়োগ হবে, আর প্রারম্ভিকটা যোগ হয়। যোগ করে দেখো আমি যোগ দিলাম একটা, বিয়োগ দিলাম একটা, দিলে যেই টাকাটি পাই এটাকে বলে থাকি আমরা উৎপাদিত পণ্যের ব্যয়। কি বলে থাকি? উৎপাদিত পণ্যের ব্যয়। ভালোভাবে নোট করে রাখো, ঠিক আছে। এরপর এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক সমাপ্ত পণ্য, দেখো তখন আমি যদি এখন এই মার্কারটা সম্পূর্ণ তৈরি করে স্টক রাখি তাহলে সেটাকে বলবো আমরা সমাপ্ত পণ্য। এখন একটা থাকে প্রারম্ভিক সমাপ্ত পণ্য আর একটা থাকে সমাপনী সমাপ্ত পণ্য। তো উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ দিতে হবে প্রারম্ভিক সমাপ্ত পণ্যের মজুত বা সম্পূর্ণ পণ্যের মজুত, প্রারম্ভিক সমাপ্ত পণ্য অথবা প্রারম্ভিক তৈরি পণ্য অথবা প্রারম্ভিক সম্পূর্ণ পণ্যের মজুত। এটা যোগ দিলে যেই টাকা পাই, একটু ভালো করে এই জায়গাটা খুব ভালো করে নোট দাও, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক সমাপ্ত পণ্যের মজুত অথবা প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত যোগ দিলে যেই টাকাটি পাই সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটাই তোমার প্রশ্নে আসবে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আবার বলছি ভাইয়া, একটু ভালোভাবে নোট দিয়ে নাও তোমরা। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যখন প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত অথবা আমরা প্রারম্ভিক সমাপ্ত পণ্যের মজুত যোগ দিব তখন যে অঙ্কটি পাবো সেটি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়।
এখন এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি সমাপনী মজুত পণ্য অর্থাৎ সমাপনী সমাপ্ত পণ্যের মজুত অথবা সমাপনী তৈরি পণ্যের মজুত বিয়োগ করি, তাহলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমার বিক্রিত পণ্য। এখানে খুব ভালো করে স্টার মার্ক দিয়ে রাখো, এগুলো প্রশ্নে আসে, ঠিক আছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি সমাপনী তৈরি পণ্যের মজুত বিয়োগ করা হয় তাহলে কোনটি পাওয়া যাবে? বিক্রিত পণ্যের ব্যয়। এটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি তোমরা সকলে এই উৎপাদন ব্যয় বিবরণীর প্রত্যেকটা দাখিলা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার চেষ্টা করব, সমস্যা নেই। তো দেখো, এটা ছিল আমার উৎপাদন ব্যয় বিবরণী বিশ্লেষণ। কারণ এই যে এরকম একটা উৎপাদন ব্যয় বিবরণী তোমার লিখিত পরীক্ষায় আসতে পারে অ্যাডমিশন টেস্টে, যেরকম হচ্ছে বললাম না, ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় ছোট ছোট আসবে 2 নম্বরের জন্য, অথবা মুখ্য ব্যয় নির্ণয় করো, মুখ্য ব্যয় নির্ণয় করতে হলে এতটুকু লাগবে, অথবা উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করে এতটুকু লাগবে, তারপর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এরকম দেয়া থাকতে পারে, ঠিক আছে? তো এরপরে চলে যাই, দেখি আরো কি কি বিশ্লেষণ করা যায়। তো দেখো, এদিকে আমি একটু নোট দিয়ে রেখেছি তোমাদের জন্য, যাতে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারো এবং সবাই উপকৃত হও। একটু দেখো, রূপান্তর ব্যয় যদি বলা হয়, এই প্রশ্নটা বারবারই আসে, রূপান্তর ব্যয় যদি বলা হয় তাহলে প্রত্যক্ষ শ্রমের সাথে কারখানা উপরি ব্যয়টা যোগ দিবে, আর কিছুই করবে না, ঠিক আছে? আবার বলছি, দেখো ভাইয়া, এখানে আমার যে প্রত্যক্ষ শ্রম ছিল, এই যে জাস্ট প্রত্যক্ষ শ্রমের সাথে এই যে কারখানা উপরি ব্যয়, এই কারখানা উপরি ব্যয়টা যোগ দিলে যা পাওয়া যায় সেটাকে বলে থাকি আমরা রূপান্তর ব্যয়, ঠিক আছে? এরপর যদি বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এরকম কিন্তু ছোট ছোট তোমার লিখিত প্রশ্নে আসবে, ঠিক আছে? তো দেখো ভাইয়া, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বললে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক সমাপ্ত পণ্য যোগ হয়, হ্যাঁ, প্রারম্ভিক সমাপ্ত পণ্য যোগ দিয়ে দিবে, শেষ। এতটুকুই হচ্ছে তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেটা আমরা দেখিয়েছিলাম কোথায়? এই দেখো এখানে, এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক সমাপ্ত পণ্য যোগ দিলে যতটুকু টাকা পাওয়া যায় সেটাকে বলে থাকি আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, ঠিক? আমি এখানে আলাদাভাবে লিখে দিয়েছি। এরপর যদি মোট ব্যয় লিখতে বলা হয়, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচ এবং হচ্ছে প্রশাসনিক খরচ যোগ দিলে যেই ব্যয়টি পাওয়া যায় সেটিকে বলে থাকি আমরা মোট ব্যয়। আবার বলছি, এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন তুমি বিক্রয় সংক্রান্ত খরচ, যেমন হচ্ছে বিক্রয় পরিবহন, শোরুম ভাড়া, অনাদায়ী পাওনা, এগুলো কিন্তু হচ্ছে আমার বিক্রয় সংক্রান্ত খরচ, বিজ্ঞাপনও থাকতে পারে। তো বিক্রয় সংক্রান্ত খরচগুলো যখন যোগ দিবা, এবং প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ বলতে কাকে বোঝায়? প্রশাসনিক খরচ হচ্ছে অফিস সংক্রান্ত যত খরচ আছে সেগুলোকে বলি আমরা প্রশাসনিক খরচ, যেমন বেতন, তারপর কমিশন, তারপর হচ্ছে তোমার অফিস ভাড়া, এগুলো মনিহারি, এগুলো হচ্ছে আমার প্রশাসনিক খরচ। তো এই প্রশাসনিক খরচ আর বিক্রয় খরচ যখন বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ দেয়া হবে তখন আমরা পাবো মোট ব্যয়, ঠিক আছে? এরপরে চলো উৎপাদন একক। এটা একটা ভিন্ন একটা পদ্ধতি, কিন্তু তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য, সবাই একটু দেখে নাও। উৎপাদন একক তুমি কিভাবে নির্ণয় করবে? উৎপাদন একক হচ্ছে বিক্রয় একক যোগ সমাপনী একক মাইনাস প্রারম্ভিক একক। এই সূত্রটি তোমরা লিখে রাখো, অঙ্কের মাধ্যমে আমরা দেখিয়ে দিব। এরপর যদি বলা হয় সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো টাকায়, ঠিক আছে? তখন উৎপাদন ব্যয় যেটি আমরা নির্ণয় করলাম, দেখো উৎপাদন ব্যয়, এই যে এটা হচ্ছে উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন একক, যত একক তুমি উৎপাদন করেছো, এই যে এটা হচ্ছে উৎপাদন একক ইনটু সমাপনী একক। সমাপনী একক তুমি গুণ দিয়ে দিবে, সমাপনী একক তোমার বইয়ে দেওয়াই থাকবে, অঙ্কে দেওয়া থাকবে। এরপর মোট মুনাফা যদি নির্ণয় করতে বলা হয়, আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা যেটি পাই সেটিকে বলে থাকি আমরা মোট মুনাফা। তুমি একটু ঘুরিয়ে ফিরে, তোমার প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে। যেমন যদি শুধুমাত্র বিক্রয় নির্ণয় করতে বলা হয়, দেয়া থাকবে মোট মুনাফা আর বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে যদি আমরা মোট মুনাফার সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করি তাহলে কিন্তু পাবো আমরা বিক্রয়। আবার যদি মনে করো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে, এখন তোমার প্রশ্নে দেয়া আছে মোট মুনাফা
আর বিক্রয়, তাহলে বিক্রয় এখানে প্লাসে আছে, যদি এই পাশে চলে আসে মোট মুনাফা মাইনাস বিক্রয় ইজ ইকুয়াল টু কি হবে, বিক্রিত পণ্যের ব্যয়। এইভাবে তোমাকে নির্ণয় করতে হবে, এভাবে নির্ণয় করলে আমরা পারবো ইনশাল্লাহ। এরপর দেখো নিট মুনাফা। নিট মুনাফা হচ্ছে বিক্রয় থেকে মোট ব্যয়। এই যে মোট ব্যয় যে আমরা নির্ণয় করলাম, বিক্রয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে যেই টাকাটি পাওয়া যায় সেটা হচ্ছে আমার কি নিট মুনাফা, ঠিক আছে। আর যদি ব্যয় বেশি হয়ে যায়, মোট ব্যয় যদি তখন বেশি হবে, তখন সেটা হবে আমার নিট ক্ষতি। এই ছিল আমার উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে পূর্ণাঙ্গ বিশ্লেষণ। যদি তোমাদের তো এখন আমরা একটু দেখাবো যে কিভাবে এখান থেকে তোমাদের এমসিকিউ এবং লিখিত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। ওকে, তাহলে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার হচ্ছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। প্রথম দুটি প্রশ্ন দেখো একটু। 1 নম্বরে যদি লেখা আছে উৎপাদিত পণ্যের ব্যয় 20,000 টাকা, প্রারম্ভিক সমাপ্ত পণ্য 5,000 টাকা, প্রারম্ভিক চলতি পণ্য 10,000 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটি কোনো একটা সালে এসেছিল, তোমরা সকলে আনসার করে দিবে, এটা আমি আনসার করব না। দ্বিতীয়টির ঠিক সেম ভাবে তোমরাই আনসার করবে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। মজুরি 50,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, বেতন 30,000 টাকা, কারখানা কর্মীর বেতন 10,000 টাকা এবং যন্ত্রপাতির অবচয় 30,000 টাকা হলে রূপান্তর ব্যয় কত, সেটিরও আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদেরকে এখন যেটি দেখাবো, যে প্রশ্নটি, সেই প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্নের জন্য। তো তোমরা এগুলো কিভাবে লিখিত প্রশ্ন আসবে আমি জাস্ট অঙ্ক থেকে তার একটি ধারণা দেখাচ্ছি। দেখো প্রশ্নটি হচ্ছে এরকম যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত 2,50,000 টাকা, আর এই একক হচ্ছে 2,500 একক। মাল ক্রয় 5,20,000 টাকা, মজুরি 80,000 টাকা, কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরির 75%, প্রশাসনিক ব্যয় কারখানা ব্যয়ের 8%, সমাপনী মজুদ একক, এটা হচ্ছে একক 500 একক। মাল বিক্রয় 11,08,800 টাকা, আর একক হচ্ছে 9,500 একক। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। ঠিক সেম ভাবে যদি লিখিত প্রশ্ন আসে তাহলে এইভাবেই তোমার প্রশ্নগুলো হবে। প্রশ্নগুলো হচ্ছে দেখো কতগুলো প্রশ্ন আসছে। উৎপাদন একক নির্ণয় করতে বলা হয়েছে, এরকম একটি উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপক থেকে তোমাদেরকে এই প্রশ্নগুলোর আনসার বের করতে হবে। লিখিত প্রশ্ন এইভাবেই হবে। উৎপাদন একক কত আমরা একটু আগে জেনেছি। উৎপাদন একক কিভাবে নির্ণয় করে সেটা তো বললাম, যে বিক্রয় একক যোগ সমাপনী একক মাইনাস প্রারম্ভিক একক। তাহলে দেখি আমরা সবগুলো পাই কিনা। ক নম্বর আনসারটা একটু করি। দেখো আমার বিক্রয় উৎপাদন একক কোথায় নেই, তাহলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম বিক্রয় একক খুঁজতে হবে। তো বিক্রয় একক খুঁজলাম, দেখলাম পেলাম 9,500, এটাই হচ্ছে আমার বিক্রয় একক। মাল বিক্রয়ের সাথে যে একক দেওয়া থাকে সেটাকে বলি আমরা বিক্রয় একক। আর তুমি 9,500টা বিক্রি করেছো, আর 9,500টা মালের মোট মূল্য হচ্ছে 11,08,800 টাকা, তাহলে একক হচ্ছে এই 9,500। তাহলে লিখলাম বিক্রয় একক আমরা 9,500 যোগ সমাপনী একক। সমাপনী একক দেয়াই আছে, দেখো এই যে সমাপনী মজুদ একক 500, তাহলে 500 যোগ করি মাইনাস কি হবে প্রারম্ভিক একক। দেখো তো প্রারম্ভিক একক কোথায় দেওয়া আছে, এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 2,50,000 টাকা, আর হচ্ছে যার একক হচ্ছে কত 2,500। তাহলে 2,500 তুমি বিয়োগ করে দাও, একটু ক্যালকুলেটর ইউজ করো, তাহলে উৎপাদন একক বের হয়ে যাবে। যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে দেখবো আমরা 7,500 একক আসবে। এটাই হচ্ছে আমার উৎপাদন একক, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। কারখানা ব্যয় নির্ণয় করতে বলা হলে আমরা জানি মুখ্য ব্যয়ের সাথে যোগ হয় আমার কারখানা উপরি খরচ। তো দেখি আমরা মুখ্য ব্যয় আছে কিনা, মুখ্য ব্যয়গুলো নির্ণয় করে নিতে হয় আগে। মুখ্য ব্যয় হচ্ছে প্রত্যেকটা প্রত্যক্ষ খরচকে যোগ করলে যেটা অঙ্কটি পাওয়া যায় সেটাকে বলে থাকি আমরা মুখ্য ব্যয়। তাহলে মাল ক্রয় এটা হচ্ছে আমার এক ধরনের প্রত্যক্ষ খরচ, তাহলে আমরা লিখি মাল ক্রয় কত টাকা 5,20,000 টাকা। এরপর মজুরি হচ্ছে প্রত্যক্ষ শ্রম অথবা প্রত্যক্ষ খরচ, তাহলে এটা হচ্ছে 80,000 টাকা। আর হলো কি কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরির 75%। এই 75% কিন্তু তোমাকে মজুরির উপর বলা হয়েছে। কারখানা সংক্রান্ত যে ব্যয়গুলো সেগুলো হচ্ছে মজুরির হচ্ছে 75%। তাহলে আমরা 75% আগে বের করে নিই। দেখো
80,000-এর উপর তোমরা 75% ক্যালকুলেটরের সাহায্যে বের করো, বের করলে দেখবে এখানে 60,000 টাকা বের হয়েছে। তো এই 60,000 টাকা হচ্ছে কারখানা উপরি ব্যয় অথবা কারখানা উপরি খরচ। এই টাকাগুলো আমি এখন যোগ করে দিব। 5,20,000 আর হচ্ছে 60 কত হয়? 5,80,000, তাহলে 6,60,000 টাকা হবে। আমার 6,60,000 টাকা হচ্ছে কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয়। এই কারখানা ব্যয়কে আবার অন্য কথায় বলা হয়ে থাকে উৎপাদন ব্যয়। তাহলে আমরা এটাও বুঝলাম যে কিভাবে প্রত্যক্ষ খরচ ছিল দুইটি, মাল ক্রয় আর হচ্ছে কি মজুরি, দুটি যোগ করলাম, সাথে কারখানা উপরি ব্যয় যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। মুখ্য ব্যয়ের সাথে কারখানা ব্যয় যোগ করলে যে টাকাটি পাওয়া যায় সেটাই হচ্ছে আমার কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয়। ঠিক আছে, এরপরে আমার প্রশ্নটি কি বলা হয়েছে যদি খেয়াল করো, বলা হয়েছে সমাপনী মজুদের মূল্য। সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তো সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলা হলে আমরা সেটি সকলেই জানি যে কিভাবে নির্ণয় করতে হয়। এখানে হবে কি আমার উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের অপর নাম হচ্ছে কারখানা ব্যয়। তো আর নিচে হবে উৎপাদন একক, উৎপাদন একক। একটু আগে দেখলাম, তারপর আবার লিখছি, সমস্যা নেই। আর এখানে হবে সমাপনী একক, গুণ দিতে হবে। তো দেখো উৎপাদন ব্যয় কিন্তু আমরা মাত্র নির্ণয় করলাম। কত টাকা বের করেছি? 6,60,000 টাকা। কারখানা ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়। এরপর উৎপাদন একক আমরা নির্ণয় করেছিলাম 7,500 একক। তাহলে এই 7,500 একক দিয়ে এটাকে ভাগ দাও। যদি 6,60,000 টাকাকে 7,500 টাকা দিয়ে ভাগ দিই তাহলে যতটুকু পাওয়া, যে অঙ্কটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে একটা পণ্যের মূল্য। কয়টা পণ্যের মূল্য? একটা পণ্যের মূল্য। তাহলে যদি সমাপনী একক দিয়ে গুণ দিই, সমাপনী একক কত আছে দেখো ভাইয়া, সমাপনী একক দেয়া আছে প্রশ্নে 500 একক। 500 একক আমরা গুণ করে দিলাম। একটা পণ্যের মূল্যের সাথে যদি 500 একক মাল গুণ করি তাহলে আমরা 500 একক মালের মূল্য পেয়ে যাব। আর 500 একক মাল হচ্ছে কি আমার সমাপনী একক। তাহলে একটু করে দাও, ক্যালকুলেটরের সাহায্যে একটু করো। ওকে, আমার এখানে আসবে 44,000 টাকা, শুধুমাত্র 44,000 টাকা। আবার বলছি, সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলা হলে উৎপাদন ব্যয় যেটি আছে সেটিকে ভাগ দিবে উৎপাদন একক দিয়ে এবং গুণ দিবে সমাপনী একক দিয়ে। তো গুণ দিলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার সমাপনী মজুদের মূল্য। ঠিক আছে, 6,60,000 টাকাকে 7,500 একক দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে একটা পণ্যের মূল্য পাওয়া গেল এবং একটা পণ্যের মূল্যের সাথে যখন 500 একক মাল গুণ করলাম তখন পাওয়া গেল আমার 44,000 টাকা। এই 44,000 টাকাই হচ্ছে আমার সমাপনী মজুদের মূল্য, অর্থাৎ টাকায় যেটা নির্ণয় করলাম। পরের প্রশ্নটি খেয়াল করি, মোট ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। কি নির্ণয় করতে বলা হয়েছে? মোট ব্যয়। মোট ব্যয়ের সূত্র আমরা সবাই জানি যে উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা প্রশাসনিক এবং বিক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করে দিই তাহলে যেই ব্যয় পাওয়া যায় সেটা হচ্ছে মোট ব্যয়। তাহলে আমরা মোট ব্যয়টা একটু নির্ণয় করি। আমরা উৎপাদন ব্যয় পেয়েছি ভাইয়া 6,60,000 টাকা। এখন প্রশাসনিক খরচগুলো আমরা যোগ করে দেব, দেখি আছে কিনা। তো এগুলো তো আমরা যোগ করেছি, উৎপাদন ব্যয় পর্যন্ত ছিল আমার, এই পর্যন্ত ছিল উৎপাদন ব্যয়, ঠিক না? এখন দেখো প্রশাসনিক ব্যয় কারখানা ব্যয়ের 8%। কারখানা ব্যয় কত বের করেছি? উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয় বের করেছিলাম আমরা 6,60,000 টাকা। এর 8% একটু বের করে নাও, 6,60,000 ইন্টু 8%, দেখবা 52,800 টাকা চলে আসে। ঠিক আছে, তো 6,60,000 টাকার সাথে 52,800 টাকা প্রশাসনিক খরচ আমরা যোগ দিলাম। এরপর দেখব আর কোনো বিক্রয় সংক্রান্ত খরচ আছে কিনা। তো দেখি প্রশাসনিক কারখানা ব্যয়ের উপর 8% বের করেছি, সমাপনী মজুদ একক 500, মাল বিক্রয় এত, বিক্রয় তো আয়, এটা কোনো খরচ না। ঠিক আছে, তাহলে দেখলাম যে আর কোনো আমার কি নেই, খরচ নেই, সেহেতু আমরা দুটা যোগ করে দিলেই আমরা মোট ব্যয় পেয়ে যাব। ওকে, এখানে দেখতে পাবে 7,12,800 টাকা আসে, এটা হচ্ছে আমার মোট ব্যয়। তোমার প্রশ্নগুলো এইভাবেই আসবে।
এরপর দেখো একক প্রতি মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে। একটা পণ্যের প্রতি মুনাফা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো সেটা নির্ণয় করার জন্য আগে আমাকে মোট মুনাফা বের করে নিতে হবে। মুনাফা কত? মুনাফার সূত্র আমরা জানি, মুনাফার সূত্র হচ্ছে মুনাফা ইজ ইকুয়াল টু বিক্রয় মাইনাস মোট ব্যয়। ঠিক আছে, তো এই যে মোট ব্যয় আমরা সবই পেয়েছি। বিক্রয় 11,08,800 টাকা আছে। ঠিক আছে, 11,08,800 মাইনাস হচ্ছে মোট ব্যয় পেলাম 7,12,800। তো দেখি আমরা 11,08,800 মাইনাস 7,12,800 বিয়োগ করলাম। যদি আমরা 7,12,800 টাকা বিয়োগ করি তাহলে দেখতে পাবো এইখানে আমার মুনাফা আসছে 3,96,000, হ্যাঁ 3,96,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে দেখো 900 একক মালের মুনাফা হচ্ছে আমার 3,96,000 টাকা। 9,500 একক, 9,500 একক মাল বিক্রি করলে আমার মুনাফা হয় কত? দেখো 3,96,000 টাকা। কিন্তু তাহলে আমার প্রশ্নে বলা হয়েছে একক প্রতি, অর্থাৎ একটা মালে কত টাকা তোমার লাভ হয়। ঠিক আছে, সেজন্য তুমি এইটাকে এই 9,500 মাল দিয়ে ভাগ করে দাও। একটা মালের 9,500 মালের দাম যদি তোমার 3,96,000 টাকা হয় তাহলে 9,000 একটা মালের মূল্য কত হবে? একটা মালের বিক্রয় মূল্য কত হবে বা মুনাফা কত হবে? দেখো তাহলে আমরা ভাগ করি, ভাগ 9,500 একক পেলাম 41.68। আমার একটা মালে মুনাফা হয় 41.68 টাকা। ঠিক আছে, আবার বলছি, আমার একটা মালের কত টাকা লাভ হয়? দেখো একটা মাল বিক্রি করলে আমার লাভ হয় 41.68 টাকা। এই ছিল আমার লিখিত প্রশ্ন, যেভাবে আসতে পারে তোমাদের সেভাবে একটি প্রশ্ন দেখালাম। অবশ্যই তোমরা ভাইয়া এই যে দুটি প্রশ্ন দিয়েছি এটাই হচ্ছে তোমাদের জন্য কুইজ। তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিবে প্রথম দুটির আনসার কি হবে। ওকে ভাইয়া, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই তোমরা ভাইয়ার সাথে থাকো। আর হচ্ছে আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর লিখিত বিষয়ে যত ধরনের প্রশ্ন আসতে পারে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, আমি সর্বাধিক চেষ্টা করব তোমাদেরকে সেই বিষয়ে হেল্প করার জন্য। আর আমি তো বলেইছি অ্যাকাউন্টিং এর উপর সর্বাধিক সাহায্য পাবে তোমরা। লিখিত প্রশ্ন যেভাবে আসতে পারে এটাই তো তোমাদের প্যারা। আর ভাইয়া যারা হচ্ছে তোমরা এমসিকিউ পরীক্ষা দিতে চাও অথবা রিটেন পরীক্ষা দিতে চাও, আমাদের পেজে এসে তারা আমাদের পেজের লিঙ্কে ঢুকে অবশ্যই অ্যাড হয়ে যাবে আর অবশ্যই শেয়ার করে দেবে সবাইকে।